जाति राजा नहीं, देश हमारा राष्ट्र तुम्हारा, देश हमारा राष्ट्र तुम्हारा, जाति दल नहीं, जाति राजा नहीं, जाति दल नहीं, जाति राजा नहीं, देश हमारा राष्ट्र तुम्हारा, देश हमारा राष्ट्र तुम्हारा। भारत जाकर मंझी को मिलुके भारत जाकर मंझी को मिलुके भारत में मूल्यवासी को चिकापे भारत में मूल्यवासी को चिकापे भारत में मंझी को चिकापे सिद्धू करो ही सिद्धू करो ही ठीक मंझी ही भारत वर्षों आदिवासी को चिकापे भारत मूल्यवासी है भारत मूल्यवासी है भारत मूल्यवासी है आजा बाबू बताओ भारत देश आदिवासी को चिकापे भारत आदिवासी को चिकापे সকল নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সংগ্রাম ও জাতীয় ঐক্য আজকে মহান স্মরণ দিবসে এসেছি। তো আমরা এখানে আমাদের লিখিত পেয়েছি। প্রথমে ওনার পরিচয় আমরা জানবো। স্যার, আপনার নাম? আমি সুধাকর সর্দার, কলকাতার একটা কলেজে স্যার, আজকে আপনি এই অসুর স্মরণ সভায় এসেছেন। তো অসুর স্মরণ সভা কেমন লাগলো, কেমন মনে হচ্ছে আপনার, সেটা সম্পর্কে অসুর সম্পর্কে দু কথা থেকে আমার যেটা বড়, আমি যেটা বলেও থাকি সেটা হচ্ছে এই যে বহুজন সম্প্রদায়। বহুজন বলতে আমরা হচ্ছে কি এসসি, এসটি, ওবিসি, এই তিনটে সম্প্রদায়ের মধ্যে আমি আজকে সকালেও আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম যে একমাত্র ঐক্যের ক্ষেত্রটা যদি দেখাতে পারে এবং যাদের কাছ থেকে শেখার আছে তারা হচ্ছে আদিবাসী সম্প্রদায়। সেইটা আমি আজকের এখানে এই অনুষ্ঠানে এসে আবার একবার সত্য প্রমাণিত হলো যে বহুজন ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে সেটার শিক্ষা পেতে হবে আদিবাসীদের সংগঠনের কাছ থেকে। সেটা আজকের একবার প্রমাণিত। আর অনুষ্ঠানটার কথা যদি আমি বলে থাকি, আমি জানতাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেটা যে মাঝি পরগনা কাউন্টার নেতৃত্বে এরকমভাবে সংগঠিতভাবে হচ্ছে আমি অভিভূত এবং মানুষের অংশগ্রহণ, বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মানুষের অংশগ্রহণ, তারা সবাইকে সব কিছু বুঝতে পারছে তাও নয় আমার মনে হচ্ছে। কারণ এখানে অনেক প্রচুর মহিলা রয়েছে, বাচ্চারা রয়েছে। এই যে বাচ্চা এবং মহিলারা বসে রয়েছে, এটা একটা শৃঙ্খলা বোধ। সংগঠন করতে গেলে আগে এই শৃঙ্খলা বোধটা জানতে হবে। হ্যাঁ, যে বক্তা বলছে আমি বসে আছি, এটা তাকে সম্মান জানাবো। এই জিনিসটা কিন্তু আমার এখান থেকে মানে সবাইকে শিখতে হবে। সেটা আমার আজকের আরেকবার প্রমাণিত। আর একটা কথা হচ্ছে যে
এই সংগঠন যেভাবে আজকে কাজ করেছে সাংস্কৃতিক আন্দোলন, তো অন্যান্য সংগঠন এটা করতে চায়, আপনার মনে হয় আপনার কলকাতার থেকে বা কোথাও ভারতবর্ষের আর কোনো সংগঠন করতে চায় কি তারা? এখন এই যে প্রতি বিপ্লব যেটা বলা হচ্ছে কাউন্টার কালচার, প্রতি বিপ্লব, হ্যাঁ, মানে ব্রাহ্মণ্যবাদী কালচারের বিরুদ্ধে যে প্রতি বিপ্লব যেটা কাউন্টার কালচার, সেটা কিন্তু সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে, চলছে। যেটা বক্তা তো বললেন 2011 সালে প্রথম জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এই অসুর স্মরণ সভা, সেখানে বলা হয়েছিল অসুর মার্টারডাম ডে, মানে শহীদ, হ্যাঁ, অসুরকে সেখানে শহীদ হিসেবে দেখানো হচ্ছে, যে বিদেশি আক্রমণ প্রতিহত করতে গিয়ে তিনি নিজের জীবন দিয়েছেন সেরকম ভাবে। এই যে প্রতি বিপ্লবের ব্যাপারটা, এটা সারা ভারতবর্ষে শুরু হয়েছে এবং এটা আমরাও সেখানে জড়িত আছি, কিন্তু আমার এটা বোধটা এবং আমার ধারণাটা আবারও পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এর পথ দেখাবে একমাত্র আদিবাসী সম্প্রদায়। সেটাই আমরা এখানে কারণে আপনাকে জিজ্ঞেস করে, অনেকে ভাবিয়ে থাকে যে এটা শুধু আদিবাসীরাই করছে, কিন্তু অন্যান্য সংগঠন নাম যদি কিছু বলতেন যে এরাও করছে, তাহলে আমাদের দর্শকরা বিশ্বাস করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন কয়েকদিন আগে হলো উত্তর চব্বিশ পরগনা মসলনপুর নামে একটা জায়গা, সেখানে এই অনুষ্ঠানটা হয়েছে অসুর স্মরণ সভা। সেখানে ইভিন বাইরে থেকে নেপাল বাংলাদেশ থেকেও লোক এসেছে। আচ্ছা, আমার অরিজিনাল বাড়ি, আমি কলকাতার দিকে থাকলেও আমার অরিজিনাল বাড়ি লক্ষ্মীকান্তপুর থেকে। ওখানে দক্ষিণ বারাসাত বলে একটা জায়গা রয়েছে, সেখানে অসুর স্মরণ সভা বেশ কিছুদিন ধরে চলছে, বেশ কয়েক বছর ধরে চলছে। গড়িয়াতে, মানে কলকাতা সংলগ্ন আর কি, গড়িয়া কলকাতার মধ্যেই পড়ছে। ওখানে অসুর স্মরণ সভা প্রত্যেক বছরই হয় এবং এই অক্টোবরের কত তারিখ একটা হবে। এরকমভাবে সারা ভারতবর্ষ, বিশেষ করে বাংলাতে এটা ব্যাপকভাবে হচ্ছে। আমি যেটা বলছিলাম আর কি, এই অনুষ্ঠানগুলোর আরও প্রচার দরকার, মানে অনুষ্ঠানের দিনে, মানে অনুষ্ঠানের আগেই প্রচারটা বেশি দরকার, যাতে করে, যেমন আমার অনেক সহকর্মী, আমার অধ্যাপিকা সহকর্মী আছে, অধ্যাপক সহকর্মী আছে, তারা কিন্তু এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চেয়েছিল যে আমরা যাবো, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে কত লাখ সেখানে গিয়ে টাকার ব্যবস্থা কি করা যাবে। কিন্তু এখানে যেভাবে সংগঠিত রূপ দেখলাম, আশা করছি সামনের বছর আরও প্রচুর মানুষ আসবে এবং আমার তরফ থেকে সংগঠকদের কাছে অনুরোধ থাকবে যে এটা 1-1.5 মাস আগে থেকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং এই সমস্ত পোস্টারগুলো কলকাতাতে লাগাতে হবে। একদম কলকাতাতে লাগাতে হবে। তাদেরকে এখন হচ্ছে কি, যে বলছে কোনো একটা মানুষকে পছন্দ না হলে তাকে অসুর হিসাবে নাম দিয়ে দিচ্ছে। একদম তৃণমূল বিজেপির কাউকে অসুর বানিয়ে দিচ্ছে, বিজেপি সিপিএম এর কাউকে অসুর বানিয়ে দিচ্ছে, অথচ তারা জানে না যে অসুরদের ইতিহাসটা এই সারা ভারতবর্ষের মূল নিবাসীদের ইতিহাস এবং সেটা কত মহান ইতিহাস। তাহলে এখানে যে অসুর পুজো হচ্ছে, অসুর স্মরণ সভা হচ্ছে, তাকে নিয়ে চর্চা হচ্ছে, অসুর শব্দের প্রকৃত মানে কি, এগুলো তাদের মাথায় ঢোকানোর জন্যে কলকাতার বুকে এই সমস্ত পোস্টার লাগানোর দরকার আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার কথা অনেক শুনলাম। তো আপনি যদি আগামী আপনাদের সহযোগিতা আর এইদিকে উত্তরবঙ্গের সহযোগিতা যদি আমরা কলকাতায় পোস্টার লাগাতে পারি, তো এই প্রোগ্রাম আরও সাকসেসফুল হবে, সেটা আপনি আশা করছেন বা আমরা সকলে আশা করি। অবশ্যই লাগাবো, কেন লাগাবো না কেন? কি আমি কি সন্ত্রাসবাদী কার্যকলাপ করছি? আপনি কলকাতার মানুষদের জন্য কি বলবেন একটু? কলকাতার মানুষদেরকে বলবো, এই যে বক্তাদের মধ্যে কয়েকজন বলেছেন না, এখন দুর্গার পায়ের নিচে থেকে অসুর সরে যাচ্ছে, ত্রিশূল সরে যাচ্ছে, আন্দোলনের প্রভাবের প্রথম ধাপ, অন্তত এটা একটা প্রথম ধাপ। একটা সম্প্রদায়কে এরকম ভাবে কলঙ্কিত ভাবে দেখাবে কেন? তাহলে আমার বাড়িতে যেমন দুর্গাপূজার প্যান্ডেল বয়কট আছে, বয়কট, ওখানে আমি যাবোই না, আমি ওটা দেখতেই পারবো না। আমি মনে করি যদি পাপ করে যদি কিছু থাকে, এটাই হচ্ছে পাপ। কলকাতার ডিগ্রিধারী নয়, শিক্ষিত মানুষদেরকে এই ইতিহাসটা জানতে হবে, জেনে তাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যে আমি এটার প্রতিবাদ করব, যে দুর্গা থাকলে থাক, না থাকলে না থাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পায়ের তলা থেকে অসুরকে সরাতে হবে, হাত থেকে ত্রিশূলটা সরাতে হবে, তাকে দেখে যেন ভক্তি হয়। হিংসা দিয়ে তো ভক্তি হয় না। হ্যাঁ, মহাত্মা গান্ধী গীতাটা বগলে করে নিয়ে অহিংসার বাণী ছড়াচ্ছে। গীতাতে কি অহিংসার বাণী আছে? গীতাতে কি বলছে কৃষ্ণ? তোমাকে যুদ্ধ করতেই হবে। আর যারা
ওই রাবণ দহন করছে, তারা কি এটা অহিংসার বাণী ছড়াচ্ছে না হিংসার বাণী ছড়াচ্ছে? তাহলে কলকাতার মানুষকে বুঝতে হবে, বুঝে বলছি অহিংসার বাণী, আসলে অহিংসার বাণী বলছে, সেইটা তাদেরকে বুঝতে হবে, সেই অনুযায়ী তাদেরকে বলতে হবে। ঠিক আছে স্যার, আপনার কাছে আর একটা কথা আছে, বিভিন্ন জায়গায় রাবণ দহন চলছে, দহন চলছে, সেটা সম্পর্কে একটু কথা বলছি, তাদের সম্পর্কে ভারতবর্ষের ইতিহাস, শাসকদের ইতিহাস, ভারতবর্ষের আসল ইতিহাস লুকিয়ে রয়েছে লোকগাথার মধ্যে, ফোকটেল, লোকগাথার মধ্যে, মানুষের মধ্যে যে গল্প ছড়িয়ে আছে। আমি একটা কথা বলি, কেরালাতে দুর্যোধনের মন্দির আছে, সেই মন্দিরে কোনো মূর্তি নেই, কিন্তু মানুষ বিশ্বাস করে এখানে দুর্যোধন থাকে, দুর্যোধন তাদেরকে রক্ষা করবে। এরকম রাবণের মন্দির আছে, ঠিক আছে? এরকম মহিষাসুর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিভিন্ন জেলাতে মহিষাসুর বলে আছে, মহিষাসুরের একটা রূপ, তাদেরকে পুজো করা হয়। সুতরাং মানুষকে এই কলকাতার মন্দিরের কথা বললেন না, তারা শুধু ইতিহাসে আটকে আছে, লোকগাথায় আটকে নেই। যে কথা আমি বললাম বক্তব্যের মধ্যে, যে আনন্দ নীলকান্তনের একটা বই রয়েছে অসুরের টেল অফ দ্য ভাইকিংস, পরাজিত অসুরদের কাহিনী। তাহলে রাবণ সেখানে নিজেকে অসুর বলছে এবং তিনি বলছেন আমি মহাবলীর রাজত্ব ফিরিয়ে আনবো, হিরণ্যকশিপুর রাজত্ব, সেই ইতিহাস, সেই রাজত্ব কিসের ইতিহাস? রাজত্ব ন্যায়ের রাজত্ব, সমতার রাজত্ব, করুণার রাজত্ব, সেই রাজত্ব ফিরিয়ে আনবো। তাহলে যারা রাবণকে এইভাবে দমন করছে, তারাও অন্যায় করছে, তারা অজ্ঞানতার কাজ করছে, তারাও পাপ করছে। তাদেরকে ইতিহাস জানাতে হবে, তাদেরকে ইতিহাস জানাতে হবে, এবং সেই জানানোর পেছনে আজকে আমার পরিষ্কার যে সেখানে আদিবাসী সংগঠনগুলোই মূল ভূমিকা নিতে সারা ভারতবর্ষকে সঠিক ইতিহাস জানানোর জন্য। আমরা সেখানে একমাত্র বাহক হিসেবে কাজ করতে হবে, মাধ্যম হিসাবে, কিন্তু মূল দায়িত্ব আদিবাসী সমাজকে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রফেসর সুধীর সর্দার মহাশয়কে, অনেক অনেক ধন্যবাদ। উনি জানালেন যে আমাদের শিক্ষিত মানুষ পুঁথি বা বইয়ের ইতিহাসের মধ্যে আটকে আছে, সেই ইতিহাস থেকে বেরিয়ে সমাজে যে লোককথা আছে সেটা জেনে আমরা এগিয়ে যেতে পারি। তো ওনাকে অনেক ধন্যবাদ मेरा नाम वंदना बौद्ध है। तो मैडम आप यहाँ आए हैं महान असुर सम्राट हुदुदुर्गसर सभा में, तो ऐसा आके आपको कैसे लगा? मुझे यहाँ पे आके और हमारे आइडियोलॉजी के लोगों में इतने मात्रा में जागृति देख के इतने लोग इकट्ठे हुए हैं, तो मुझे बहुत प्रसन्नता हो रही है। और मैं जानती हूँ कि आगे जाके ये संख्या और बढ़ेगी, लोग हमारे जागरूक होंगे, अपने हक अधिकार को जानेंगे और अपने जीवन में उच्च स्तर पे जाएंगे। ये तो ठीक है। तो यहाँ बंगाल में जैसा हो रहा है, आप गुजरात में कैसे हो रहा है इसे? जैसे आप बंगाल में यहाँ पे अशोक स्मरण दिवस मनाते हैं, वैसे हम गुजरात में, महाराष्ट्र में जो दशहरा होता है, उस दिन 14 अक्टूबर 1956 में बाबा साहब ने दीक्षा ली थी बौद्ध धर्म की। तो हमारे जितने भी बौद्ध अनुयायी है या बाबा साहब के अनुयायी हैं, वो दशहरा को हम धम्म चक्र प्रवर्तन दिवस मनाते हैं। तो ज्यादातर लोग देश विदेश से या हमारे राज्य से भी, गुजरात से या सब, नागपुर की दीक्षा भूमि में जाते हैं। बाबा साहब ने जो दीक्षा दी थी उसको याद करते हैं, और आज भी बड़ी मात्रा में वहाँ पे लोग दीक्षा में कन्वर्ट होते हैं। बड़ी बड़ी ONGC है या IOC है, बड़ी बड़ी कंपनियां वहाँ पे कैंप लगाती है, मेडिकल कैंप, जो वहाँ पे आपको कोई भी बच्चा है जिसको पढ़ाई नहीं हो रही है, पढ़ने के कैंप, जिसकी शादी नहीं हो रही है, बुद्धिस्ट समाज में शादी कैसे करे, वो बहुत सारी जानकारी देती है। तो बेसिकली हम जो अम्बेडकर बुद्धिस्ट लोग हैं समाज के, वो दशहरा के दिन पे ज्यादातर सब लोग वहाँ पे होते हैं, दीक्षा भूमि नागपुर पे जाते हैं, वहाँ सेलिब्रेट करते हैं, देश विदेश के सब लोग साथ में मिलते हैं। तो ये ठीक है, बंगाल में ये असुर शरण सभा है, आप गुजरात में दशहरा होता है, वहाँ पे जो संगठन कार्यकर्ता को और यहाँ की कार्यकर्ता के मिल जाए तो भारत में आंदोलन हो सकता है। जी बिल्कुल, आंदोलन हो सकता है, और हमें शांति से क्रांति की ओर बढ़ना है। जी, बाकी देखिए हमारे ज्यादातर आंदोलन में क्या होता है कि लड़ाई होते हैं, झगड़े होते हैं, रोड पे हम निकल जाते हैं, तो हम देखते हैं उसमें हमारे ही लोगों का नुकसान होता है। जैसे आंदोलन में हमारे भाई बहन कोई भी गए, उनकी डेथ हो गई या उनको हाथ पैर टूट गया, तो फिर उनके घर की फाइनेंशियल सिचुएशन नहीं होती कि वो उनकी मतलब उनकी देखभाल कर सके। अगर किसी के घर में एक ही इंसान कमाने वाला है और हम लड़ने जाएंगे, झगड़ने जाएंगे और उसको उसकी डेथ हो गई,
तो क्या पूरा समाज मिलकर उस इंसान का घर चलाने जाने वाला है, उनके बच्चे को पढ़ाने वाला है? नहीं, ये रियलिटी है, आप और हम जानते हैं। तो हमें शांति से क्रांति की, और बाबा साहब ने जैसे अकेले थे वो, इस टाइम पे तो हम सब इतने सारे लोग हैं, बाबा साहब ने अकेले होके कलम से संविधान लिख के हम सबका जीवन बदल दिया, और हम सब इतने सारे होके रोड पे उतर के क्यों कुछ नहीं कर पा रहे? तो बाबा साहब ने हमें धम्म दिया है। हमें, अगर हम धम्म के मार्ग पे चलेंगे और बाबा साहब ने अपने जीवन में जो जो किया, हमें करने के लिए कहा, वो करेंगे, तो बिल्कुल क्रांति आएगी और ये परिवर्तन का दौर शुरू हो जाएगा। धन्यवाद मैम, आपके जो बात रखी है, ये हम लोग को आंदोलन करना है तो क्रांति की ओर से वो करना है और शांति से करना है। आपको आंदोलन दारू पी के रोड पे जाके नहीं करना है। नहीं करना है। तो यहाँ पे जो लोग आए हैं, यहाँ पे कोई दारू नहीं पीता है। नहीं, यहाँ पे नहीं, हम लोग देखते हैं, मैं नहीं बोल रही थी यहाँ पे लोग दारू पीते। जब यहाँ पे आंदोलन की बात चल रही थी, तो आंदोलन में जिस लोगों को कुछ जानकारी नहीं है, जानते नहीं है, वो के प्रवाह में आके, एक फ्लो में आके कि नहीं ये सब लड़ने जा रहे हैं, ऐसा करने जा रहे हैं, इसलिए हम चले गए। जब आपको चीजों की समझ नहीं है, आप पढ़े लिखे नहीं हो, तो आपको पता नहीं है। आप बोलो कोई करोड़पति का बेटा आंदोलन में उतरता है क्या? नहीं। आपने देखा हमारे समाज के कितने करोड़ों अरबोपति या जमींदार होंगे, वो कौन से रोड पे खड़े, बताइए आप? नहीं, वो खड़ा नहीं होता है। तो हम चाहते हैं कि हम ऐसे स्टेब्लिश बने कि हम बैठे बैठे एक फोन घुमा के हमको जो काम करवाना है वो कर पाए। ठीक ठीक ठीक। इसीलिए आपको आप थोड़ा रास्ता दिखाइए, क्या करना पड़ेगा। करोड़पति जो बेटा है वो नहीं, अंदर नहीं आते। हम लोग को ऐसा कैसे करोड़पति बन जाएगी? देखिए, बात मुझे नहीं पता, सबसे ज्यादा करोड़पति थे वो बुद्ध थे, मान लीजिए वो राजा थे। उन्होंने सब कुछ छोड़ के और धम्म को अपनाया, धम्म को ढूंढा, इनलाइटेंड हुए, तो आज उनको दुनिया जानती है। अगर सिर्फ वो एक राजा के तौर पे मर गए होते तो क्या दुनिया उनको जानती? नहीं जानती ना। तो हमें खुद के जो ज्ञान है, हमारी प्रज्ञा है, जागरूकता है, तो हमें अपने आप को जागरूक करना है। हमारे रीति रिवाज कल्चर अच्छे के लिए है, बुरे के लिए है, उससे हमारा फायदा होता है, नुकसान होता है। एक बाप के लिए आज कहना पड़ता है कि बेटी को पढ़ाने के लिए पैसा नहीं होता, पर शादी करवाने के लिए कर्जा करके भी शादी होती है। ये समाज की सच्चाई है, ठीक है ना। बेटे को अगर कुछ बाहर भेजना है, उसके लिए पैसा नहीं होता, पर शादी करने के लिए पैसा आ जाता है ना। पैसा कहाँ से आता है वो पैसा? तो हमें ये सब चीजों को समझना है कि हमारे लड़के हो या लड़की हो, हम उनकी शादी, उनको बोले कि तुम जितना कमाते हो ना, उसमें तुमको तुम्हारी शादी करनी है। माँ बाप का कर्तव्य है कि बच्चों को पढ़ा के लिखा के अच्छे संस्कार और अच्छा ज्ञान दे। बाकी आगे का जो जीवन है, वो शादी करने जा रहे हैं, अपना अगर नया परिवार बसाने जा रहे हैं, तो जब वो अपनी सक्षमता के आधार पे वो सब चीजें करे। माँ बाप को उसके लिए पैसे नहीं देने चाहिए। माँ बाप को अपना बुढ़ापा अच्छे से जीना चाहिए। यहाँ ना माँ बाप अच्छे से जी पा रहे हैं और बच्चों के ऊपर जिम्मेदारी नहीं है, तो बच्चे भी अच्छे से नहीं जी पा रहे हैं, और अल्टीमेटली हम गरीबी में और इन सब चक्करों में फंसे हुए हैं। ठीक ठीक। मैम जो बोला है, हम लोग को शिक्षा देना पड़ेगा। जो शिक्षा देने के लिए कोई लड़की हो, लड़का सभी को शिक्षा देना पड़ेगा। इसलिए जितना भी टका पैसे लग जाए तो हम उसको जगड़ करना पड़ेगा। और अगर हमारे पास ज्ञान होगा ना, तो सरकार ने या देश विदेश में या जो धम्म के लोग हैं, इतने सेंटर्स एनजीओ चलते हैं, हम अच्छे से अच्छी लो कॉस्ट में, कम से कम पैसों में अच्छे से अच्छी पढ़ाई कर सकते हैं। पर अगर हम करना चाहे, दारू पीने वाला कहीं से भी दारू ढूंढेगा, गुटखा खाने वाला कहीं से भी गुटखा ढूंढेगा। वो बोलेगा मैं मजदूरी करता हूँ, पर वो दारू पीने के लिए उसके पास मजदूरी करते बावजूद पैसे आएंगे। गुटखा खाने के वाले के बाद गुटखा खाने का, बीड़ी पीने वाले के बाद बीड़ी पीने का पैसा आएगा। तो जिसको पढ़ना होगा, जहाँ चाह है वहाँ रहा है, उसको अपने आप कुदरत मदद करेगी, नेचर मदद, प्रकृति मदद करेगी, और उसके रास्ते खुलेंगे। हाँ, बहुत बहुत धन्यवाद मैम जी। आज के मेरा नाम वंदना बौद्ध है। मैं बेसिकली गुजरात से हूँ मैं जी। मैं जो अम्बेडकर बुद्धिज्म है, धम्म का प्रचार नेशनल इंटरनेशनल लेवल पे करती हूँ। अकेडमिकल लेवल पे हम सोशल कल्चरल कार्यक्रम करते हैं, और हमारा खुद का बिजनेस भी है। द बोधिसत्व फाउंडेशन हमारी ऑर्गेनाइजेशन, द बोधिसत्व फाउंडेशन हमारी ऑर्गेनाइजेशन। आप गूगल पे ढूंढेंगे तो आपको मिल जाएगा। ফুটবল ময়দান গাজল, মালদা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে আমরা এখানে উপস্থিত আছি অসুর সম্রাট হদুর দুর্গা স্মরণ দিবসে। তো এই স্মরণ সভায় আমরা পেয়েছি আমাদের কলকাতা থেকে আগত, আমরা সবাই আর পরিচিত
আমাদের দাদা সৌরেন্দ্র উদ্দীপন দাদা। তো ওনার মুখ থেকে আজকে এই অসুর স্মরণ সভা সম্পর্কে আপনি এখানে আসলেন, আপনার অভিজ্ঞতা, আপনার আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগলো? আবার এটা সম্পর্কে অপূর্ব অপূর্ব। দীর্ঘদিন থেকে তো এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছি, 2011 সাল থেকেই। 2012 সালে প্রথম যখন শুরু হয় সেই সময় আসতে পারিনি, অন্যান্য জায়গায় নেতৃত্ব দিতে হচ্ছিল জন্য। কিন্তু তারপরেই বুঝতে পারি যেখানে একটা মহান আন্দোলন শুরু হয়েছে, যেটা সাংস্কৃতিক আন্দোলন, যে আন্দোলন আমরা চাইছিলাম। তো আমরা চাইছিলাম যে সমস্ত যারা সংগঠক তাদের নিয়ে একটা কেন্দ্রীয় একটা কমিটি তৈরি হোক, মহিষাসুর স্মরণ সভা অথবা অসুর স্মরণ সভা এই নামে। তো সেটার ইনিশিয়েটিভ আমরা শুরু করেছিলাম। তারপরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে প্রচারটা শুরু হয়, বিশেষ করে মহিষাসুর স্মরণ সভার মধ্যে দিয়ে, এবং সম্রাট অশোক উঠে আসতে থাকে, তো আমরা খেয়াল করে দেখেছি যে সব থেকে মানুষের নিজের ইনভলভমেন্ট, অর্থাৎ এই যে মানুষগুলো এরা কিন্তু নিজেদের পয়সা খরচ করে এসেছে। একদম এদেরকে ডিম ভাত দিতে হয়নি, এদেরকে গাড়ি ভাড়া দিতে হয়নি। অর্থাৎ মনের দিক থেকে মানুষ তার যে ব্রাহ্মণ্যবাদী শিকল ভাঙার চেষ্টা যদি না করত, তাহলে আজকে আমার মায়েরা এই পরিমাণে মায়েরা এইভাবে এসে এই মহিষাসুর স্মরণ সভায় হাজির থাকতো না। প্রত্যেকটা মানুষ যেভাবে বক্তব্য শুনছে, যেভাবে তার সাংস্কৃতিক বিষয়টাকে উপস্থাপন করছে, এটাই সংস্কৃতির মানে বিপ্লবের মূল যে বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্য আস্তে আস্তে এই গাওতা থেকে শুরু হয়েছে। অন্যান্য যে সমস্ত কমিউনিটি গুলো তারা অনেকটা পিছিয়ে থাকলেও গাওতার গুতোয় খানিকটা তাকিয়ে দেখতে হচ্ছে যে গাওতাটা করছে কি। আজকে যখন এই বিষয়টাই বিবিসি পর্যায়ে খবর হয়ে যাবে ভয়েস অফ বহুজনের মধ্যে দিয়ে, তখন কিন্তু বিবিসি আসতে এখানে বাধ্য হবে, CNN এখানে আসতে বাধ্য হবে। কারণ আমি বাধ্য করব তাদের যে যদি সত্যিকারে অসুর আন্দোলন, মহিষাসুর আন্দোলন এবং সাংস্কৃতিক মূল ভারতীয় আন্দোলন কিছু দেখতে হয়, তাহলে গাজলে এসো, এখানকার সংগঠকদের সঙ্গে কথা বলো এবং দেখো যে সত্যিকারে ভূমি সন্তানরা কিভাবে তার ঋত গৌরব ফিরে পাওয়ার জন্য, তার ইতিহাস খুঁজে পাওয়ার জন্য লড়াইটা শুরু করেছে। একদম অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যে ওই কথাটা বলার জন্য আপনি এত সাহস করে আপনি বললেন। এই কথাটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় চর্চিত হবে। তার মধ্যে আরেকটা প্রশ্ন আমি করব, যে এই অসুর স্মরণ সভায় এইভাবে যারা গর্জে উঠছে, কিছু মানুষ এর বিরোধিতা করছে, তাদের সম্পর্কে, তারাও তো আমাদের সমাজের মানুষ, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? যারা বিরোধিতা করছে তারা পড়াশুনো করে না, মূলত তারা নিজেদের সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা কম, নিজের ভালো সম্পর্কে তাদের ধারণা কম, নিজের যে গৌরব সম্পর্কে তাদের ধারণা কম। তারা মনে করেছে আমার পিতামহদের আদিবাসী বলে ঘৃণা করেছে, আমি এখনো আদিবাসী ঘৃণ্য জীব। কিন্তু আমি বলে দিতে চাই, আজকে এই গাজল, এই গোডাং, এই মাঠ থেকে যে একদিন শহরের তাবড় পণ্ডিতেরা আজকে অর্গানাইজারদের এবং আমার যে আদিবাসী গোগো বাবারা এসেছেন, মাঝি বাবারা এসেছেন, তাদের পায়ের কাছ থেকে আদিবাসী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই ভারতটা আদিবাসীর দেশ, এই শিক্ষা তারা শিক্ষিত হবে এবং তাদের মুখ দিয়ে বলিয়ে ছাড়বো আমি। একদম একদম অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার কথা একদম অনেক অনেক ধন্যবাদ। তো আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি এখানকার অভিজ্ঞতা নিয়ে দেশের মানুষের কাছে প্রচার করবেন এই আশ্বাস। আর আপনার এর পরবর্তী বছরে বা আগামী বছরগুলোতে আপনার সাথে আপনার একদম একদম সবাই থাকবে, সবাই থাকবে, অনেক অনেক অবশ্যই থাকবে। ভেঙে পড়ার কিছু নেই, মানুষ জাগছে,
মুল্লিবাসী মানুষেরা জাগছে, ভূমি সন্তানেরা জাগছে, জেগে উঠছে তাদের ইতিহাস। এই ইতিহাস ব্রাহ্মণ্যবাদী বালির বাদ দিয়ে আটকাতে পারবে না। জয় আমাদের নিশ্চিত হবে। জয় অসুর। জয় হ্যালো, আজকে আমরা এখানে দেখছি বই। আচ্ছা দাদা, এদিকে আপনারা বই বিক্রি করছেন, কেমন বিক্রি হচ্ছে? খুব ভালো বিক্রি হচ্ছে। তো আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ মল্লিক। তো অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন বিক্রি? সত্যি খুব ভালো বিক্রি হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে। তাহলে মানুষের সমাগম কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালোই সমাগম হয়েছে। দাদা এদিকে আপনি আজকে যে বই এতক্ষণ বিক্রি করলেন, কেমন মনে হলো আজকে? ভালো, মানুষের খুব সুন্দর ভালো সাড়া পাচ্ছে এই জায়গাটায়। আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত মানুষ এসছেন এবং আমরা একত্রিত হচ্ছি, এটাই হচ্ছে জয়ের বার্তা আর কি। জয়ের বার্তা। জয় মুল্লিবাসী, জয় হুজুর দুর্গা। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম প্রশান্ত মিস্ত্রি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। উনি জানালেন অনেক বই বিক্রি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। আজকে এখানে আমরা কথা বলবো, এটা মজি পারগানা কথা ভাইস প্রেসিডেন্ট মানব জ্যোতিষ কিস্কুর কাছে, যে আজকে অসুর স্মরণ সভা, হুজুর দুর্গা স্মরণ সভা হলো বা হচ্ছে। তো এই স্মরণ সভায় যেভাবে মানুষজন এসেছে, এর পিছনে বা কিভাবে মানুষ এত মানুষ এসেছে সেটার সম্পর্কে কিছু বলুন। প্রথমে আমি জানাবো সকলকে জয় ভীম, জয় অসুর, জয় সংবিধান, জয় মূল্যবাসী। আমাদের এখানে মাঝি পারগানা গাঁওতা 4টা জেলায়, প্রতিটা যে জেলার স্তরে আবার শাখা স্তর রয়েছে। শাখা সংগঠনগুলোর প্রতিটা গ্রামে এবং অঞ্চলভিত্তিক জেলাভিত্তিক বৈঠক করেছে এবং মাঝি পারগানা গাঁওতা অসুর স্মরণ সভাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে করেছে। এই জন্যই আজকে এই স্মরণ সভায় এত লোক। তো মোটামুটি আপনারা কত জায়গায় এই অসুর স্মরণ সভা করেছে এই সংস্থার মাধ্যমে? আমরা সংস্থার মাধ্যমে আমরা 1600টা গ্রাম, 1600টি জায়গায় আমরা অসুর স্মরণ সভা করেছি। আর গ্রাম আপনি ধরুন গ্রাম মোটামুটি 100-র মতন গ্রামের মধ্যে আমরা করেছি অসুর স্মরণ সভা। হ্যাঁ, তো তার মধ্যে এখানে আর বিশেষ বক্তাগণকে আমরা দেখেছিলাম যে অন্যান্য জায়গার যে কোলাকার এসেছিল, সেটা যদি বলতেন। এখানে যেমন দক্ষিণবঙ্গ থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপরে হাওড়া, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, প্রায় 8-9টা জেলার প্রতিনিধি এখানে এসেছিল। এবং উত্তরবঙ্গে থেকে এদিকে জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে মোটামুটি 23টা জেলার মধ্যে মোটামুটি 16-17টা জেলার প্রতিনিধি এখানে এই স্মরণ সভায় এসেছিল। তো বাইরের রাজ্য থেকে এসেছিল এরা? হ্যাঁ, বাইরের রাজ্য থেকে এসেছিল, গুজরাট থেকে এসেছিল, তারপরে নাগাল্যান্ড থেকে এসেছিল, তারপরে বোম্বে থেকেও 2-1 জন এসেছিল, আরও কেউ কেউ এসছে। যা আমার কাছে যেগুলো রিপোর্ট ছিল সেগুলো আপনাকে জানিয়ে দিলাম। নাগাল্যান্ড, তারপরে হচ্ছে গুজরাট, তারপরে বোম্বে, এই 3টা রাজ্যের আপাতত খবর রয়েছে আমার কাছে। তো আরও আসতে পারে অন্য অন্যদের যোগাযোগে। তো আজকে এই অসুর স্মরণ সভায় আপনারা কি বার্তা দিতে চাইছেন দেশের মানুষকে? আমরা বার্তা দিতে চাই যে আমাদের সেই প্রাচীন সংস্কৃতিকে ফিরে এসে আমাদের যে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটাকে আমরা রক্ষা করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মূল নিবাসীদের বা আমাদের অসুর সংস্কৃতিকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না, ততদিন আমাদের সাংবিধানিক অধিকার বা সমাজ গঠন আমরা কিছু করতে পারবো না। সমাজ গঠন বা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে সমাজ গঠিত হয়। আর সাংস্কৃতিক যতদিন আন্দোলন হবে না ততদিন পর্যন্ত সমাজ গঠন হবে না। আর সমাজ যদি গঠন করতে না পারি তাহলে কোনোদিন আমাদের অধিকার, বিশেষ করে বাবা সাহেব আম্বেদকর লিখিত সংবিধানের যে অধিকারগুলো আমাদের দিয়েছে সেই অধিকার কখনো আমরা সেটাকে অধিকার রক্ষা করতে পারবো না বা সেটাকে প্রয়োগও করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ।